5 দফা তো 4 দফা না 5 দফা মিটিং হয়ে গেছে। যদি জোট করে আবার তুমি বিস্ফোরক কথা বলছো, তৃণমূলের সাথে জোটের জন্য মিটিং হয়েছে, সব দিতে পারবে তো? সবাই তো মামলা হয়ে যাবে তোমার নামে। তো আজকেই তো দিলাম, চিনার পক্ষে মিটিং হয়েছে, ফুরফুরা শরীফে শশী পাজা গিয়ে মিটিং করে এসছে ওর বাড়িতে গিয়ে। জেলে ভাত খেতে চাইছো নওশাদ সিদ্দিকী মামলা করার পরে? এই বারবার একাধিক কথা বলছো তুমি। আমি তৃণমূল জোট করার জন্য মিটিং করছে। সাংবাদিকদের কাছে না এমন এমন তথ্য থাকে যেগুলো আমরা বলি না, প্রকাশ করি না, অনেকটা সম্পর্ক নষ্ট হয়ে যাবে, মান সম্মানে পড়ে যাবে, অনেক অনেক ব্যাপার থাকে, এই জন্য আমরা অনেক সময় অনেক কিছু বলি না। ইনাইন সংবাদের ক্যামেরার দিকে তাকিয়ে নওশাদকে কি বার্তা দিতে চান? এখনো রাজনীতিতে নাবালক, আর ওর যারা ভক্ত তারা হচ্ছে আরো নাবালক, অনেকে তো গোপ দাঁড়িয়ে ওঠেনি, 5-7 বছর 10 বছর বয়স, তারাও বলছে, হাতে ইট নিয়ে বলছে ভাইজানের জন্য প্রাণ দিয়ে দেবো। যখন প্রশ্ন করা নওশাদ সিদ্দিকীকে বলবো যে খুব ভুল লোকেরকে টার্গেট করা হয়েছে, তোমার সাথে এর কি ঝামেলা, শওকত মোল্লার ঝামেলা ছিল, ওর সাথে রাজনীতি ভাবে লড়তে কি কাহিনী ভাবে লড়তে আমাকে জড়িয়ে তুমি ভাই ভুল করেছো। আমি একটা অন্য প্রোডাক্ট, ঠিক আছে, অন্য ধরনের জিনিস, সেটা তুমি হারে হারে টের পেয়ে যাবে। মানে মামলা হওয়ার পর তৃণমূলকে পাশে পাচ্ছ? আমি এখনো পর্যন্ত, আমাকে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি তৃণমূলের কাছ থেকে এই যে লাখ লাখ টাকার যে গল্প আমরা শুনি, লাখ লাখ টাকা পাচ্ছে, কোটি কোটি টাকা পাচ্ছে, একে যদি প্রমাণ করতে পারে, আমি আমার চ্যানেল বন্ধ করব, ইউটিউব ফেসবুক বন্ধ করে আমি রাস্তায় চায়ের দোকান খুলে আবার বেঁচে থাকবো। শওকত মোল্লা তো হাত সরিয়ে দিল মাথা থেকে, বলছে দীপক ব্যাপারী তো। আমার মাথায় হাত কবে ছিল না? ওই লোকটার সাথে নওশাদ সিদ্দিকী, সরি কি শওকত মোল্লার মধ্যে আমার জীবনে কোনোদিন ফোনে কথা হয়নি, সামনাসামনি কোনোদিন আলাপ নেই, উনি আমাকে চেনে না, আমি ওনাকে চিনি না। এই মামলা করার পরে তৃণমূল তোমার পাশে নেই বলছো? তৃণমূল কোথা থেকে আসছে? কাকে হারাতে চাইছো তুমি? নওশাদ যদি শুধরে যেতে পারবে, একলাই দায়িত্ব নিয়ে নওশাদকে পারবে মাটিতে, মানে রাজনৈতিক ভাবে মাটিতে পুঁতে? আমি একটা জিনিস আমি চ্যালেঞ্জ করছি, নওশাদ সিদ্দিকী যদি তার জেতার মতো 3-4টে বা 5টা সিটের মধ্যে আবদ্ধ থাকে তার রাজনৈতিক পলিসি নিয়ে, ভালো। যদি একাধিক সিটে, তারা একাধিক বলতে মানে ধরে নাও 294টা আছে, তো ওদের হয়তো লোক নেই, ধরে নাও 50, 100 কি 200টা সিটে তারা প্রার্থী দিল, এবং তাতে ভোট কাটাকাটিকে যদি কোনো কারণে বিজেপি জেতে, এইটা নিয়ে আবার বলেছে কাউন্টার করার চেষ্টা, মমতার কি অমুক তমুক করে চ্যালেঞ্জ করতে পারবে? আমি খালি বলবো যারা এখানে ভোট ব্যাংকটা কার, দীপক ব্যাপারী, এবং সবাই সাবালক হয়ে যাও, এবং নওশাদ সিদ্দিকীকে বলবো তুমিও সাবালক হও ভাই, রাজনীতিতে অনেক দূর যাবে, অল্প বয়স, দীর্ঘদিন রাজনীতিতে থাকো, উন্নতি করো, কিন্তু বিজেপির ট্র্যাপে পা দিয়ে বাংলাকে ধ্বংস করতে যেও না। দর্শক শুনলেন, ইনি সেই দীপক ব্যাপারী, ইউটিউব চ্যানেল যারা রয়েছে আর কি, সাংবাদিকতা করে। তো আবারও তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। তো দীপক দাকে আমি সাজেশন দিয়েছিলাম, এসব সমস্ত তথ্য যেটা রয়েছে সেটা প্রকাশ করতে হবে, বা প্রকাশ করলে আপনার অতি উত্তম, আপনার জন্য ভালো হবে। তো বটে তিনি তো মানে প্রকাশ করেননি, যে সমস্ত তথ্য ওনার কাছে রয়েছে নাকি উনি বলে আর কি, সেটা তো প্রকাশ করেনি, ফলে আবারও বিস্ফোরক মন্তব্য তিনি করলেন। কিসব বলছিলেন, তৃণমূলের বিধায়ক শশী পাঁজা তাদের সঙ্গে সব মিটিং টিটিং করেছে, 26-এ নাকি জোট টোট করবে আর কি, 26-এ তৃণমূলের কংগ্রেসের সঙ্গে জোটে লড়বে নওশাদ সিদ্দিকী, সব মিটিং টিটিং করেছে, কোথায় সব চিনার ট্রাক, তারপরে ফুরফুরা শরীফে শশী পাঁজা গিয়েছিলেন, মিটিং টিটিং করেছে নওশাদের সঙ্গে সেটিং একটা, ফলে তৃণমূলের সঙ্গে একটা জোটে আসবে। কে বলছেন? দীপক ব্যাপারী। তিনি আরো বললেন, প্রমাণ করতে পারবে যে দীপক ব্যাপারী তৃণমূলের সঙ্গে গঠাপে ঘুরছে, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রমাণ করতে পারবে তো না আবার ওই মানহানির কেস খাবে তিনি? তাকে বারবার আমরা বলছি, দীপক দা এগুলো বিস্ফোরক মন্তব্য, যেহেতু আপনার কাছে তথ্য নাই, আপনি এখনো পর্যন্ত পাবলিক করছেন না তথ্যগুলো, অতএব মানে ওনার কাছে তথ্য নাই, ভুলভাল কথা। আসলে তো ভারতবর্ষ তো এমন, কথা বললে তো, ভুল কথা বলে ট্যাক্স দিতে হয় না, তাই হয়তো তিনি বলছেন। আমরা বলছি সঠিক যদি দীপক ব্যাপারী বলে থাকে, সে সমস্ত তথ্যগুলো ফাঁস করুক না, প্রকাশ্যে আনুক না, জনমতে, জনসাধারণের কাছে আনুক না, যে নওশাদ সিদ্দিকী এই করে ঘুরছে। তো আরো বললেন যে ব্যক্তিগত শওকতের সঙ্গে নওশাদের লড়াই, শওকতকে আমি চিনি না, আর শওকত আমাকে চেনে না। সত্যি চেনে না? তাহলে শওকত কি কারণে বললো? দীপক ব্যাপারী বলেছে শওকত আপনাকে চেনে না? শওকত আপনাকে চেনে না, শওকত মোল্লা, আর আপনিও তাকে চেনেন না, ফোনে কোনোদিন কথাও হয়নি, সেটা একটা দিক রয়েছে। আমরা বলছি নওশাদকে সাবধান করলে দীপক,
যে এই 4-5টা সিটে ভাই লড়াই করো, 4-5টা সিটে লড়াই করো, তাহলে ঠিক আছে। কিন্তু এই 50, 100, 200 সিট দিলে তাহলে কিন্তু বিজেপি ক্ষমতায় চলে আসবে, আসলে সমস্ত দায়ভার আপনাকে নিতে হবে, এমনটি বলার চেষ্টা করেছেন দীপক ব্যাপারী। মানে রীতিমতো নওশাদকে প্রথমে তো ওয়ার্লিংটনে দিচ্ছিলেন, প্রথমে আবার বলছে ভুল লোকের সঙ্গে পাল্লা দিয়েছে, ভুল লোকের সঙ্গে লেগেছে। বিরাট কিছু দীপক ব্যাপারী তো মুখ্যমন্ত্রী হবে সামনে, তো আমরা তো ভাবছি, অনেকে তো বলছে যে সামনে দীপক ব্যাপারী ওই মুখ্যমন্ত্রী হবে আর ওই রেলমন্ত্রী শিক্ষামন্ত্রীর ওই মানিক ফকিরকে দিয়ে দেবে, এরকম একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে হয়তো রয়েছে, অনেকে বলছে। তো আমরা বলছি দীপক একেবারে নওশাদকে সাজেশন দিচ্ছে যে রাজনীতিতে তুমি কাঁচা আছো, আর তার সব নওশাদের ভক্তদের সব গমদাড়ি গজায় নে তারা সব ভাইজান করছে। না দীপক, ভাইজান করছে তারা সব ঠিক আছে, তো আমরা বলছি ভাইজান না করে ওই আপনি যে দলের আর কি চাটুকারিতা করেন, আপনি যে দলের গুণগান গান, যে দলের দুর্নীতিকে আড়াল করে তার গুণগানটা প্রকাশ্যে নিয়ে আসতে চান, সেই দলের চাটুকারিতা করবে, চটি চাটবে, আপনার মধ্যে চাটবে চটি, আপনি যেভাবে চাটেন। মানে ভাইজানের যারা ভক্ত রয়েছে, ভাইজানের ভক্ত না হয়ে চটি চাটবে, আপনি যেই দলের চটি চাটেন, প্রশ্ন উঠছে, ফলে প্রশ্ন উঠবেন। তো দীপক ব্যাপারী মন্তব্য করেছেন, তাকে বলেছেন 4-5টা সিট নিয়ে যদি লড়ে খুব ভালো, না তো এই বিজেপি ফলে ক্ষমতায় চলে আসবে, ফলে নওশাদ সিদ্দিকী কি করেছে, বলছে মিডিয়াদের কাছে অনেক তথ্য থাকে, হ্যাঁ থাকে, মিডিয়াদের কাছে তথ্য থাকে, ফলে তিনি দিচ্ছেন না কেন, অনেক সম্পর্ক ব্যাপার রয়েছে, লজ্জার ব্যাপার রয়েছে। আরে নওশাদ সিদ্দিকী যদি ভুল করে সেই সমস্ত তথ্য নিয়ে আসুন না জনস্রোতে, যে নওশাদ সিদ্দিকী এই কাম্য করে ঘুরছে, ফলে বাংলার মানুষকে একটা খারাপ জায়গায় নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ বা নওশাদ সিদ্দিকীর ভাই, তারা দু ভাই একটা বাংলার মানুষকে ভুলভাল রাস্তা দেখিয়ে তাদেরকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, ফলে এটা তিনি বলছেন না, মানে সেটা প্রকাশ করছেন না, ফলে দেখে দেওয়ার চেষ্টা করছে। তো আমরা বলছি একান্ত কে কি দল করে দীপক ব্যাপারী যদি তৃণমূলের সঙ্গে জড়িত থাকে, সেটা দীপক ব্যাপারীর ব্যাপার, দীপকের ব্যাপার, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। বাট আমি বলছি নওশাদের ভক্ত নিয়ে কেন কথা বলবে? গণতন্ত্র দেশ, গণতন্ত্র, বাংলাও গণতন্ত্র রয়েছে, যার যা ভালো লাগে। বলছে নাবালক, আপনি তো সাবালক হয়ে গিয়েছেন। এখানে ব্যক্তিগত দীপক দাকে আমি আক্রমণ করতে চাই না, যে তিনি বলছেন না নাবালক নওশাদ সিদ্দিকী, হ্যাঁ দীপক তো আগে রাষ্ট্রপতি ছিলেন, দীপক ব্যাপারী একসময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছে, ভারতে রাষ্ট্রপতির দায়িত্ব দীপক দা পালন করেছে, ফলে নওশাদ সিদ্দিকী ওর কাছে বাচ্চা, দীপকের কাছে, ফলে নওশাদ সিদ্দিকী বাচ্চা, নওশাদের কাছ থেকে দীপক ব্যাপারীর কাছ থেকে শিখতে হবে। দীপক তো সিনিয়র লিডার, ফলে উনি রাষ্ট্রপতি ছিলেন হয়তো ভারতের, ফলে নওশাদ সিদ্দিকীকে ওই দীপকের কাছ থেকে শিখতে হবে রাজনীতি কিভাবে করতে হয়। ফলে যেটা আর কি বলার চেষ্টা করলেন দীপক, যে ভুল লোকের সঙ্গে পাল্লা তো নিয়েছেন, তো নওশাদ সিদ্দিকীর ওই 4-5টা সিট নিয়ে না খুশি থাকতে বললেন, 4-5টা সিট নিয়ে খুশি থাকতে বললেন, যে 50-20টা না সিট তারা দিক। আরে দীপক দা, তারা সিট দেবে 5টা 10টা, আইএসএফের একান্ত ব্যাপার রয়েছে, তাদের কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি রয়েছে, তারা কি করে, ফলে তারা জোট করবে, সিট দেবে, তাদের ব্যাপার। কিন্তু আপনি যে বিস্ফোরক মন্তব্য করলেন না, যে 4-5টা মিটিং ইতিমধ্যে করে ফেলেছে, প্রমাণ দিতে পারবেন তো? আমরা নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, আদৌ কি তারা বিজেপির সঙ্গে বা তৃণমূলের সঙ্গে সেটিং করছে? ফলে দীপক ব্যাপারী এ সমস্ত কথা তা বলেছেন। তো দীপক দাকে আবার আমি সাজেশন দিচ্ছি, যেহেতু উনি আমার থেকে বয়সে অনেক বড়, এই সমস্ত ভুলভাল মন্তব্য দীপক দা করবেন না, যাতে করে ওই আপনার মাথা থেকে না প্রথমে শওকত মোল্লা হাত তুলে নিয়েছে, ফলে আপনার কি হবে সেটা আপনি ভালো করে বুঝতে পারছেন। দর্শক, ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দর্শক একই হাল শওকত মোল্লা সাহেবের, খুব চিন্তায় রয়েছে। দর্শক, এই ছবি দুটি ভাইরাল হিসেবে আমাদের কাছে এসছে, আজকেকার ছবি। এটা ওই ক্যানিং পূর্ব নিজেরই বিধানসভাতে একটি ওই তৃণমূলের কর্মী সভা ছিল। আবারও বলছি, ক্যানিং পূর্বে নিজেরই বিধানসভাতে একটি কর্মী সভা ওই শওকত মোল্লা সাহেবের ছিল, নিজেরই বিধানসভা। তো নিশ্চয়ই ছবি দুটো দেখছেন, কয়েকটা ছবি ভাইরাল হিসেবে এসছে, দেখাই ভালো করে আপনারা দেখবেন যে কি হাল শওকত মোল্লা সাহেব। খুবই চিন্তার মধ্যে রয়েছে, যেন ভোটের আগে ভোটে হেরে গিয়েছে,
মানে ইলেকশনের আগে ইলেকশন হেরে গিয়েছে, পরাজয় হয়েছে, মানে যেভাবে ছবি দুটি ভাইরাল হিসেবে আমাদের কাছে এসছে, আর যেভাবে বিভিন্ন টেসবুকে পোস্ট করছে, বিভিন্ন আইডিতে পোস্ট করছে, লিখছে যে শওকত মোল্লার একই হাল, একই দশা, একেবারে মাথায় হাত দিয়ে একেবারে নিমো মেরে মন বহুত খারাপ মন। কারণ নিজের বিধানসভাতে যদি এমন ছবি দেখতে পাই, নিজের বিধানসভাতে যদি তার এমন ছবি দেখা যায়, তাহলে কি হবে? তাহলে ভাঙরটা কি হবে? মানে আমি বলছি নিজের বিধানসভাতে শওকত মোল্লা সাহেবের এই হাল হয়, ক্যানিং পূর্বের ছবি, আবারও বলছি এটা কিন্তু ক্যানিং পূর্বের ছবি, মানে শওকত মোল্লা সাহেবের নিজেরই বিধানসভা, নিজেরই মানে গড়, তৃণমূলের গড়, মানে শওকত মোল্লার গড়, যেভাবে তিনি ভোটটা করেন আর কি, সেটা বলতে পারেন আপনারা কমেন্ট বক্সে। আমি বলছি মানে তার হাল কি, মানে বেহাল দশা, মানে নিজের বিধানসভাতে নিজে শান্তিতে নাই, চিন্তার মধ্যে রয়েছে। তার একটি কারণ দর্শক রয়েছে কেন তিনি চিন্তার মধ্যে রয়েছে, তার একটি কারণ আমরা তুলে ধরতে পারি, যেহেতু আমরা প্রতিটা খবর তার পিছনে তথ্য নিয়ে আমরা কথা বলি, চিন্তা ভাবনা করে কথা বলি, তার কতটা ভিত্তি রয়েছে সেটা নিয়ে কথা বলি। কিন্তু এটা খবর করবো তার কোনো ভিত্তি থাকবে না, এটা কোনোদিন হতে পারে না। মানে প্রতিটা খবর, প্রতিটা প্রতিবেদন আমরা ভিত্তি ছাড়া কথা বলি না, ভিত্তি থাকার দরকার আছে। ভিত্তিহীন কথাবার্তা দীপকের মতো বলে দিলাম আমরা, সেটা কিন্তু নয়। যেটা বলা হচ্ছে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা বলছি, ওই ক্যানিং পূর্বে আইএসএফ ক্যান্ডিডেট দেবে। এবারে কিন্তু জোট হোক আর না হোক, আবারও বলছি আইএসএফ যদি জোট হোক বাম কংগ্রেসের সঙ্গে আর নাই হোক, ক্যানিং পূর্বেতে কিন্তু আইএসএফ ক্যান্ডিডেট দেবে। ওই নওশাদ সিদ্দিকীর দল বা আব্বাস সিদ্দিকীর দল, সেখানে কিন্তু ক্যানিং ভাঙড়ে তারা ছাড়বে না, তাদের জোট না হয় না হবে, না হোক তো সেখানে কিন্তু ওই ক্যান্ডিডেট দেবে শওকত মোল্লার বিরুদ্ধে। আব্বাস সিদ্দিকী সাহেবও দাঁড়াবে একটা চিন্তা ভাবনা করেছেন। তো সেক্ষেত্রে বলা যেতে পারে শওকত মোল্লার যে ভোট ব্যাংক, আমরা দেখেছিলাম আমাদের সহকর্মী, আমাদের সাথী একরামুল বাগানি ইনসাফ বাংলা, তিনি ক্যানিং পূর্বেতে গিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিলেন, মানুষের বক্তব্য, মানুষ কি বলতে চাইছেন সেদিক দিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছিলেন। আবারও বলছি আমাদেরই সহকর্মী ইউটিউব চ্যানেল রয়েছে, বড় চ্যানেল ইনসাফ বাংলা, ওই একরামুল বাগানি, তো বাগানি সাহেব গিয়েছিলেন সেখানে প্রতিবেদন তৈরি করতে। কয়েকটা মানুষের মতামত তিনি নিয়েছেন, অনেক মানুষের মতামত নিয়েছেন, তার মধ্যে না 90% মানুষ যেটা বলছে আর কি, যে আমরা বলবো না, সময় কথা বলবে। তার মানে যারা বলছেন, অনেকে বলছে আইএসএফ কে চাই, অনেকে বলছে শওকত মোল্লার প্রচুর উন্নয়ন আছে, শওকত মোল্লাকে আমরা চাই, দিদিকে চাই, অনেকে বলছে তৃণমূলকে চাই, অনেকে বলছে অন্য বিকল্প রাজনৈতিক দল তারা চায়। কিন্তু যেটা খবর আর কি দর্শক, অনেক মানুষ না মতামত দিতে ভয় করছে, পরিষ্কারই বলছে যে আমরা বলবো না, আমরা বললে আমাদের উপর অনেক প্রেশার রয়েছে। তো তাতে করে আমরা এই প্রতিবেদন তৈরি এই জন্যই করছি যে সমস্ত মানুষ বলেনি না যে আমরা বলতে পারবো না, এই মুহূর্তে বলবো না, ভোটের সময় দেখা যাবে, 90% মানুষ কিন্তু সেখানে বলেছে। আর সেই কথার ভিত্তিতে আমরাও বলতে পারি সময় কথা বলবে। কেন বলছি, আব্বাস সিদ্দিকী সাহেব যখন তিনি বলেছেন ক্যানিং থেকে লড়াই করব, ইঙ্গিত দিয়েছেন, আবার বলছি ইঙ্গিত দিয়েছেন, তিনি কিন্তু বলেননি প্রকাশ্যে, ইঙ্গিত দিয়েছেন। তো সেটা থেকে আমরা বলতে পারি তাতে করে শওকত মোল্লার না এখন থেকে ঘুম হারাম হয়ে গিয়েছে, যে আমি তো যেভাবে ভোট করাচ্ছিলাম সেটা তো আর বলতে বাকি রাখে না, বাকিটা আপনারা বুঝে নেবেন। তো সেভাবে আর পারবো না। আব্বাস সিদ্দিকী সাহেব যদি এই ক্যানিং পূর্বতে দাঁড়ায়, এখানে কিন্তু আইএসএফ সেকেন্ড পজিশনে ছিল। ক্যানিং পূর্বে যেটা বলা হচ্ছে, অত মারপিট করে, বুথ লুট করে, আবারও বলছি ওটা বলা হচ্ছে বুথ লুট করে আইএসএফ সেকেন্ড পজিশন, ভালো একটা ভোট পেয়েছিল। গাজী শাহাবুদ্দিন সিরাজি তিনি সেখান থেকে প্রতিবেদন শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে এগেনস্টে দাঁড়িয়েছিলেন, শওকত মোল্লার এগেনস্টে দাঁড়িয়েছিলেন আইএসএফ 2021 সালে। আর তখন কিন্তু দলটা নতুন দল ছিল, 3 মাসের দল। তাতে করে একটা ভালো জায়গায় কিন্তু তারা আইএসএফ তৈরি করেছিলেন। আবারও বলছি 3 মাসের দল ছিল, যে সময় 21-এ নির্বাচন হয় না, ওই আইএসএফ দলের বয়স কিন্তু 3 মাস বয়স। সেখানে কিন্তু আইএসএফ একটা ভালো রেজাল্ট করেছিল, আইএসএফ একটা ভালো রেজাল্ট ওই ক্যানিং পশ্চিমে পূর্বেতে করেছিল। তো সেক্ষেত্রে শওকত মোল্লা সাহেব তানার যা মতিগতি, সেক্ষেত্রে তিনি কিন্তু কনফিউজ হয়ে আছেন
যে আমি ভাঙড়ে এত সময় দিচ্ছে, সত্যি তো শওকত মোল্লা সাহেব ক্যানিং থেকে ওই ভাঙড়ে এখন সময়টা বেশি দিচ্ছে, ভাঙড়ে এখন সময়টা বেশি দিচ্ছে কেন, ওই নওশাদ সিদ্দিকীকে জব্দ করতে হবে, আইএসএফ দলটাকে এখান থেকে হটিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে নিজের বিধানসভাতে খুব একটা ভালো ফল করতে পারবে না, এই তৃণমূল কংগ্রেস খুব একটা ভালো ফল করতে পারবে না, কারণ নিজের বিধানসভাতে তিনি সময় দিতে পারছেন না। তাতে করে মানুষের কিন্তু অনেক ক্ষিপ্ত, অনেক রাগ, অনেক অভিমান, যে এবারে একটা আমরা অন্য চিন্তা ভাবনা করব, ওই আইএসএফটাকে দিয়ে দেখব, ওই আইএসএফটাকে একবার ভোট দিয়ে দেখবো। ক্যানিং পূর্বে তো অনেক ভোট আইএসএফ পেয়েছিল, সেক্ষেত্রে এত মারপিট করার পর আমাদের ভোট পরের ভিত্তিতে 2000 মাস ছিল 2021 সালে যখন রেজাল্টটা ঘোষণা হলো, এই শওকত মোল্লার বিরুদ্ধে যে অভিযোগটা একটা আসে, জিসিবি দিয়ে মাইলকে মাইল ঘর ভেঙে দিয়েছিল এই শওকত মোল্লা, এমনটা অভিযোগ আর কি। তো আইএসএফ এ ভোট করার কারণে অনেকে বাড়ি ছাড়া করেছিলেন। এ সমস্ত খবর তো ইলেকট্রনিক মিডিয়া দেখাবে না, কারণ দেখাবে না, কোনো মিডিয়া তো ক্যানিং পূর্বে থেকে খবর করতে পারে না। ওই কয়েকটা তৃণমূলের যারা মিডিয়া রয়েছে, একরামুলের মতো তৃণমূল ঘেঁষা, তারা ছাড়া খবর কেউ করতে পারবে না, প্রতিবেদন করতে পারবে না। এটাই হচ্ছে মেন ব্যাপারটা ওই জন্য হাইলাইট হয়নি অতটা মানুষের মনে জাগেনি যে না ক্যানিংপুরে সুস্থভাবে ভোট হয়েছে। কিন্তু খবর যেটা আর কি, আইএসএফ যেটা অভিযোগ করে, সেখানে ওই ভাঙড়ের মতোই ভোট হয়েছে, ভাঙড়ের লোকসভা ভোট যেমন হয়েছে ওইভাবেই ভোট হয়েছে। প্রার্থী ঢুকতে পারছে না, ভোট চাইতে পারছে না, ভোট দেওয়ার স্বাধীনতা কেড়ে নিচ্ছে শাসক, এমনটা কিন্তু অভিযোগ অনেকেই করেছে, অনেকে আবার মুখ খুলতে চায়নি, কারণ তাদের বসবাস করতেই হবে। আব্বাস সিদ্দিকী সাহেব ফুরফুরাতে তো গিয়ে ওখানে সময় দিতে পারবে না, তাই তারা অনেকে চিন্তা ভাবনা করে অনেকে ভোট দেয়নি। কিন্তু এবারে যদি রিয়েল ভাইজান যদি ক্যানিং পূর্বেতে দাঁড়ায়, তাহলে কিন্তু শওকত মোল্লার 26-এ কেস ক্লোজ, শওকত মোল্লা ক্লোজ হওয়ার আর চিন্তা ভাবনা কিন্তু ধারণা একটা আমরা করতেই পারি, কারণ অনেকেই করছে যে দ্বিতীয়বার আর শওকত মোল্লা সাহেব ক্যানিং থেকে আর জিততে পারবে না। সেক্ষেত্রে আইএসএফ একটা ভালো ফল করবে। আর যদি শওকত মোল্লা সাহেব ভাঙড়টাকে ছেড়ে দিয়ে ক্যানিং এ দাঁড়ায়, ক্যানিং এ ভালো ফল হতে পারে। শওকত মোল্লা সাহেব না একেবারে নিজে গিয়েছে ফেসে, অবজারভারের দায়িত্ব নিয়েছে, দিদি বলে দিয়েছে ভাঙড়টা কোনো মতো আমাকে চাই, তাই তুমি যেখানে ওখানে খুশি যা খুশি করো। কারণ শওকত মোল্লা সাহেব নিজেই বলেছেন তো যে দুটো কেন চারটা যদি লাস্ট পরে পড়বে, ভাঙড় আমাদের চাই, মানে যে বক্তব্য আর কি শাসকের রয়েছেন, তো তাই অনেক কথা তিনি বলতেই পারেন। তো দর্শক, আমরাও বলছি ক্যানিংটা শাসক হারাতে চলেছে। দর্শক কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নজর রাখবেন আমাদের চ্যানেলে। ওনার জানাজার নামাজ কে পড়াবে? ওনার জানাজার নামাজ মমতাকে ইমাম করতে হবে। তা মমতা ব্যানার্জি ক্যামেরা বলেছিলে, তা না হলে এক কাজ করতে বলো, শওকতকে ইমাম হতে বলেন, আর না হলে কাইজারকে ইমাম হতে বলেন। সিদ্দিকী ও আজকে আব্বাসের বিরুদ্ধে কথা বলছে, আব্বাস নাকি ড্রামা করছে, অমুক করছে, বাজার গরম করছে, মানে যেখান থেকে ভোট দাঁড়াবে সেখান থেকে হারবে। ওর মুখ না মুখোশ। দুদিন পরে বলেছিল যারা তৃণমূল করে তাদের কবর দেওয়া যাবে না, তাদের জানাজা না পড়া যাবে না। সাধারণ মানুষ বুঝতে পারছে। হুজুর এখন তো উনি তো তৃণমূলে, হ্যাঁ, ওনার জানাজার নামাজ কে পড়াবে? ওনার জানাজার নামাজ মমতাকে ইমাম করতে হবে। তা মমতা ব্যানার্জি ক্যামেরা বলেছিলে, তা না হলে এক কাজ করতে বলো, শওকতকে ইমাম হতে বলেন, আর না হলে কাইজারকে ইমাম হতে বলেন। কি আর বলবো বলুন? দেখেছি প্রকাশ্যে কাসেম সিদ্দিকীকে বলেছিল যে যেসব মুসলিম নেতারা আছে তারা মরে গেলে তাদের লাশ নবান্নতে পাঠানো হবে। এবং এখন বর্তমানে তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক, তিনি আইএসএফ থেকে তৃণমূলকে আক্রমণ করেছিল, এখন তৃণমূলে থেকে আইএসএফ কে আক্রমণ করছে। আপনি কি নজরে দেখছেন এটা? কেন ওর কথা বলছেন? নাট ঢিলের কথা কেন বলছেন? ওকে মানুষ নাট ঢিলে বলে জানে। তো মমতা ব্যানার্জিকে যে স্যালুট দেন, আমিও স্যালুট দিচ্ছি। দেখেন, একটা পাগলা রাস্তা যখন পাগলামো করে না, একে ইট ছোড়ো, ওকে ইট ছেড়ে, একে গালাগালি করে, ওকে গালাগালি করে, কিছু মানুষ কি করে তার পায়ে ধরে তার পায়ে আর হাতে চেন বেঁধে দেয়, দিয়ে বসে রেখে দেয়। তো মমতা ব্যানার্জি ওর পাগলামো ছুটিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি ওই এক টাইপের পায়ে হাতে পাগলে যেমন মানে হাতে চেন বেঁধে রেখে দেয়, ওকে চেন বেঁধে বসে রেখে দিয়েছে, ওকে বুবা করে দিয়েছে, ওকে ভ্যালুলেস। দর্শক শুনলেন, ইনি এই ফুরফুরা শরীফের তহা সিদ্দিকী, আর ওই নাট ঢিলে ওর কথা চলবে না। কাসেম সিদ্দিকীকে লক্ষ্য করে তিনি কথাগুলো বলেছেন, তারও কারণ আছে, তারও ব্যাখ্যা তিনি দিয়েছেন। কাসেম সিদ্দিকী যখন সাধারণ সম্পাদক হয়নি তার আগে তিনি বলেছিলেন যে সমস্ত মুসলিম লিডার তৃণমূল কংগ্রেস করে,
তাদেরকে ওই মাটি দেওয়া চলবে না, জানাজা পড়া চলবে না, হারাম, ফতুয়াবাজি আর কি, হারাম। তো তাদেরকে টেনে টেনে নবান্নতে দিয়ে আসতে হবে, কখনো আগুন লাগিয়ে দিতে হবে, তার জানাজার নামাজ পড়া চলবে না, তিনি বলেছিলেন, কাসেম সিদ্দিকী সাহেব বলেছিলেন। তো এখন তো তিনি ওই সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে গিয়েছে। তো এখন তার জানাজার নামাজটা কে পড়াবে? এখন তার জানাজার নামাজটা কে পড়াবেন? আমি তাকে সম্মান দিয়ে কথা বলছি, কাসেম সিদ্দিকী সাহেব তৃণমূলের সাধারণ সম্পাদক, তার জানাজার নামাজটা কে পড়াবে? তো তোহা সিদ্দিকীকে সংবাদ মাধ্যম যখন প্রশ্ন করেছে যে হুজুর, কাসেম সিদ্দিকী বলেছিলেন তৃণমূলে যারা মুসলিম লিডার রয়েছে তাদের জানাজা পড়া হারাম, জানাজা পড়া চলবে না, তাদের মাটি দেওয়া চলবে না, তাদেরকে টেনে টেনে নবান্নতে ফেলে দিয়ে আসতে হবে। এবার তো যেটা ব্যাপার, কাসেম সিদ্দিকী জানাজার নামাজ কে পড়াবে? তো তোহা সিদ্দিকী সাহেব তার নিজের মতো করে তিনি বলেছেন, তার নিজে যেটা মনে লেগেছে আর কি সেটা বলেছেন, যে এই শওকত মোল্লা পড়াবে এবার, আর না তো মুখ্যমন্ত্রীকে বলো কাসেম সিদ্দিকীর নামাজ তো যদি তৃণমূল করে তার নামাজ তো কেউ পড়াবে না, কারণ নিজেই বলেছেন তৃণমূল যারা করে মুসলিম সমাজের লিডার তাদেরকে মাটি দেওয়া চলবে না, যারা নামাজ পড়া চলবে না। তাহলে মমতা ব্যানার্জি ইমাম হতে বলো, আর উনি যদি মহিলা ইমাম যদি হলে অসুবিধা হয় তাহলে শওকতকে গিয়ে বলো যে কাসেম সিদ্দিকীর মানে ইমাম হতে আর কি, কাসেম সিদ্দিকীর ইমাম শওকত মোল্লা, আর না তো ওই কাইজারকে বলো ওই শওকতের মোল্লাকে ওই কাসেম সিদ্দিকীর ইমাম হওয়ার জন্য। কারণ তিনি যেভাবে গলা চিৎকার করে গলা ফাটিয়ে তিনি বলেছিলেন, আমরাও বলেছিলাম কাসেম সিদ্দিকী কতদূর পর্যন্ত যায় সেটাও আমরা দেখব। কাসেম সিদ্দিকী বেশ বড় বড় ভাষণবাজি করেছিলেন, তৃণমূল করা যাবে না, তৃণমূলের যারা লিডার মরে গেলে মাটি দেওয়া যাবে না, হারাম, অমুক তমুক, বহুত ফতোয়াবাজি করেছিলেন। এবার আপনার জানাজাতে কে পড়াবে? তো আপনার নেত্রী নিশ্চয়ই পড়াবে, এটা তোহা সিদ্দিকীর কথা। কিন্তু মহিলা তো ইমাম হওয়া যাবে না, তার ওই শওকত হয়তো পড়াবে, কাইজার রয়েছে। তো তোহা সিদ্দিকী সাহেব আর একটা কথা গুরুত্বপূর্ণ বললেন, তিনি বলছেন যদি কেউ পাগল হয়ে যায় তো তার দুটি কাজ করতে হবে, না বাড়িতে এটকে রাখো, আর নয় সেগল টেগল দিয়ে বেঁধে রাখো। তো কাসেম সিদ্দিকীকে সেভাবে একেবারে ঘরে ঢোকাবার চেষ্টা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যখন তানার বিরুদ্ধে বড় বড় কথা বলেছিলেন তো তিনি তো তাকে এই পদ দিয়েছেন সাধারণ সম্পাদক, ওই ছেগল দিয়ে না ঠিক আটকে রেখেছে। কাসেম সিদ্দিকীর আর কোনো ভ্যালু নেই। কাসেম সিদ্দিকীর যে গ্রহণ যোগ্যতা ছিল বাংলার মুসলিম সম্প্রীতির মানুষের কাছে, মুসলিম সমাজের মানুষের কাছে, কাসেম সিদ্দিকী কোনো দলে না গিয়ে যদি দাঁড়িয়ে থাকতো তাহলে মানে গ্রহণযোগ্যতা অনেক ছিল আর কাসেম সিদ্দিকীর। এখন যে কাজটা তিনি করেছেন, সাধারণ সম্পাদক হয়েছেন, তো তিনি তো গ্রহণযোগ্যতা নষ্ট করে দিয়েছেন। অতএব তাকে ওই এবার কে ইমাম হবে, আর মাটি বা কেন দেবে? তো মাটি দেওয়া চলবে না, তিনি নিজেই বলেছেন। তাহলে আমাদের ব্যাখ্যায় তাকে পুড়িয়ে ফেলতে হয়, আমাদের ব্যাখ্যায় আর কি, মানে তিনি বলেছেন আমরা ব্যাখ্যা করছি, তো তাকে আবার কি হবে? তাহলে পড়াতেই হবে, না তো ওই টেনে টেনে ভাগাড়ে ফেলে দিতে হবে। তিনি বলেছেন ওই যারা তৃণমূল করে তাদের মাটি দেওয়া চলবে, ভাগাড়ে ফেলে দিতে হবে। তো কাসেম সিদ্দিকী আবার কোন ভাগাড়ে যাবে তিনি নিজেই আবার ভাববে। আমরাও বলেছি কাসেম সিদ্দিকীর শেষ আমরাও দেখে ছাড়বো। কাসেম সিদ্দিকী বহুত বড় বড় কথা বলেছিলেন, এটা করা যাবে না, ওটা করা যাবে না, নিজেই চটি চাঁদতে শুরু করে দিয়েছে, মানে সাধারণ সম্পাদকের পদ পেয়ে গেছে। তো তোহা সিদ্দিকী সাহেব এই মন্তব্যগুলি করেছে, তার একটা দিক রয়েছে। ফুরফুরা শরীফে যখন ইফতার পার্টিতে কাসেম সিদ্দিকীকে ইনভাইট করা হয়, তোহা সিদ্দিকীকে ইনভাইট করা হয়, কিন্তু তোহা সিদ্দিকীর দেখা যায়নি মুখ্যমন্ত্রীর পাশে, কিন্তু এই কাসেম সিদ্দিকী না তার পিছু পিছু ঘুরছিল ওই সাধারণ সম্পাদকের দায়িত্বটা নেবে বলে। তো এখন পেয়ে গিয়েছে, এখন সব হারাম হালাল কিছু না, সব জায়েজ হয়ে গিয়েছে। তো তোহা সিদ্দিকীকে সংবাদ মাধ্যম যখন প্রশ্ন করেছেন, তিনি তো তার মতো করে উত্তর দিয়েছে। আমরা বলছি আইএসএফ করবে এরকম কোনো ব্যাপার নয়, আমরা বলছি কাসেম সিদ্দিকী যদি তার জায়গা মতো দাঁড়িয়ে থাকতো, এই মুহূর্তে বাংলার যা পরিস্থিতি, তার একটা গ্রহণযোগ্যতা পেত আর কি। তো কাসেম সিদ্দিকী কোনো দলে গিয়েছে, রাজনৈতিক দলে, তার ব্যক্তিগত ব্যাপার। তবে দল চয়েসের ক্ষেত্রে তিনি ভুল করেছে। তিনি অন্য দল আছে, অন্য দল করতে পারতেন, কি দরকার ছিল তাদের বিরুদ্ধে এত বড় বড় কথা বলে, আর সেই দলে গিয়ে একেবারে যোগ টোক দিয়ে একেবারে। তো তাকে তো সেভাবে আর দেখা যায়নি।
কাসেম সিদ্দিকীর যেভাবে গ্রহণযোগ্যতা ছিল, মানুষ তাকে যেভাবে পীর জেতা বলে মানতো, আর কিন্তু কাসেম সিদ্দিকী সাহেবের ওই গ্রহণযোগ্যতা আর দেখা যায়নি। ফলে কি হয়েছে, গালিমন্দ করে সেই সরকারের সমালোচনা করে সেই সরকারের সাহাতলে এসছে। অর্থাৎ মুসলিম সমাজ কিন্তু এটাকে ভালোভাবে নেয়নি, মুসলিম কমিউনিটির মানুষ এটা কিন্তু ভালোভাবে নেয়নি। তো দর্শক, এটাই হচ্ছে খবর। তো আমরা বলেছিলাম কাসেম সিদ্দিকীর পিছু আমরা ছাড়ছি না। তো তহা সিদ্দিক এই মন্তব্য করেছে, তার অনেক গুরুত্ব, তিনি কথা বলেছেন। তহা সিদ্দিকী কিন্তু সবসময় আমরা দেখেছি শাসকের অন্যায় হলে সেখানে কথা বলে। কাসেম সিদ্দিকীর মতো এরকম নয়। তাকে অনেক অফার করা হয়েছে তহা সিদ্দিকীকে, তিনি চাইলে রাজনীতি মঞ্চে আসতে পারতেন, তৃণমূল কংগ্রেসের অনেক এমপি এমএলএ হয়ে যেতেন, কিন্তু তিনি তার যে সিট ডানাটা তিনি বিকিয়ে ফেলেন। ফলে শাসকের পক্ষে অনেক কথা বলে তিনি, শাসকের পক্ষে তহা সিদ্দিকী হুজুর তিনি অনেক কথা বলে। ফলে রাজনীতির কোনো সাহাতলে তিনি কিন্তু আসেনি, শাসকের অনেক ভুলও তিনি তুলে ধরেন। তার মধ্যে এই দিক রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে বাংলার রাজনীতিতে কাসেম সিদ্দিকী একটা গুরুত্বপূর্ণ আর কি পদ। আবার শুনছিলাম ভাঙড়ে টাঙড়ে লড়াই করবেন, তো একান্ত তার ব্যাপার, কোথায় লড়াই করবেন। দর্শক কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে। বাপি হালদার সাহেবরা আমাদের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না। মানুষজন বাপি হালদারদের তথা তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে আসছে, সেই জন্য তারা আতঙ্কিত হয়ে অবাঞ্ছিত মন্তব্য করছে। যদি আমি দেশের আইন বহির্ভূত কোনো কাজকর্মের সাথে আমি বা আমাদের দল যুক্ত থাকে, বাপি হালদারের খুব কাছের লোক হচ্ছে অভিষেক ব্যানার্জি, তার পিসিমণি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, তাহলে আমাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করছে না? বাপি হালদারদের বলবেন এই ধরনের মুসলিম সমাজকে, আদিবাসী দলিত সমাজকে, গরিব মানুষকে ভুল বুঝিয়ে আর বেশি দিন তারা রাজনৈতিক ক্ষমতায় ধরে রাখতে পারবে না। সেখানে পুলিশ প্রশাসনের উপস্থিতি ছিল শুধুমাত্র, ফলে লুট করতে সুবিধা হয়েছে। পুলিশ তো বাপি হালদারদের কথাই এখন চলছে, এই পুলিশই বাপি হালদারদেরকে ছুট কাটাবে সময়ের সাথে সাথে, ধৈর্য ধরুন। দেখুন, একটা সামান্য মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বাপি হালদারদেরকে ভোট চুরি করতে হচ্ছে, সার্টিফিকেট চুরি করতে হচ্ছে। অর্থাৎ বাপি হালদারদের সাথে না মুসলিম আছে না হিন্দু আছে, কেউ নাই, সবাই ওনাদেরকে রিজেক্ট করছে। ফলে আতঙ্কিত হয়ে সার্টিফিকেট চুরি করে আজকে বিজয়ী নিজেদেরকে ঘোষণা করলেও আগামী দিনে বাপি হালদার সাহেবদের অবস্থা রাজনৈতিক ভাবে প্রচন্ড ভাবে খারাপ হবে। বলছেন যে অ্যাকচুয়ালি আইএসএফ মৌলবাদী দল, নওশাদ সিদ্দিকী সাহেব মৌলবাদী দল। মথুরাপুর লোকসভার এমপি বাপি হালদার তিনি বলছেন যে নওশাদ সিদ্দিকীর দল মৌলবাদী এবং নওশাদ সিদ্দিকী নিজেই মৌলবাদী। আমার প্রতিক্রিয়া হচ্ছে, ব্যাপার হচ্ছে এই বাপি হালদার সাহেব যার ফ্যামিলির অভিযোগ ছিল নাকি চাকরি চুরি করেছে, মেধার ভিত্তিতে নয় অবৈধ পন্থা অবলম্বন করে সে চাকরি নিয়েছে, এ অভিযোগ আছে। সে আমাকে সার্টিফিকেট দেবে, আমাদের দল সম্পর্কে সার্টিফিকেট দেবে? বাপি হালদার সাহেবরা আমাদের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না। মানুষজন বাপি হালদারদের তথা তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে আসছে, সেই জন্য তারা আতঙ্কিত হয়ে অবাঞ্ছিত মন্তব্য করছে। যদি আমি দেশের আইন বহির্ভূত কোনো কাজকর্মের সাথে আমি বা আমাদের দল যুক্ত থাকে, বাপি হালদারের খুব কাছের লোক হচ্ছে অভিষেক ব্যানার্জি, তার পিসিমণি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, তাহলে আমাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করছে না? বাপি হালদারদের বলবেন এই ধরনের মুসলিম সমাজকে, আদিবাসী দলিত সমাজকে, গরিব মানুষকে ভুল বুঝিয়ে আর বেশি দিন তারা রাজনৈতিক ক্ষমতায় ধরে রাখতে পারবে না। অনেক হয়েছে, দলিত আদিবাসী মুসলমানরা ঐক্যবদ্ধ জোটবদ্ধ হচ্ছে এই বাপি হালদার তথা অভিষেক ব্যানার্জি তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিদেরকে হারানোর জন্য প্রস্তুতি নিয়েছে। তারা আতঙ্কিত হয়ে আমাদেরকে এই ধরনের মন্তব্য করছে। বলছি, বেশ কয়েকদিন আগে ঢোলা মাদারপাড়া হাই মাদ্রাসার নির্বাচনে আপনারা 6টিতে 6টি জয়লাভ করেছিলেন, সেখানে আপনাদেরকে ভোট লুট করা হচ্ছে। হাই মাদ্রাসার নির্বাচনে যদি ভোট লুট করা হয়, বিধানসভা 26শে বিধানসভা নির্বাচনে কি ভাবছেন? সেখানে পুলিশ প্রশাসনের উপস্থিতি ছিল শুধুমাত্র, ফলে লুট করতে সুবিধা হয়েছে। পুলিশ তো বাপি হালদারদের কথাই এখন চলছে, এই পুলিশই বাপি হালদারদেরকে ছুট কাটাবে সময়ের সাথে সাথে, ধৈর্য ধরুন। দেখুন, একটা সামান্য মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বাপি হালদারদেরকে ভোট চুরি করতে হচ্ছে, সার্টিফিকেট চুরি করতে হচ্ছে। অর্থাৎ বাপি হালদারদের সাথে না মুসলিম আছে না হিন্দু আছে, কেউ নাই, সবাই ওনাদেরকে রিজেক্ট করছে। ফলে আতঙ্কিত হয়ে সার্টিফিকেট চুরি করে আজকে বিজয়ী নিজেদেরকে ঘোষণা করলেও আগামী দিনে বাপি হালদার সাহেবদের অবস্থা রাজনৈতিক ভাবে
প্রচন্ড ভাবে খারাপ হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। বাংলায় কিছু একটা চলছে, এই বাংলায় কিছু একটা হচ্ছে, দফায় দফায় প্রচুর গোটা সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা। পশ্চিম বাংলায় হচ্ছে নাকি চোখ রেখে প্রশ্ন করবো আমরা। ইনসাফ টিভি মানুষের কণ্ঠ।